প্রধানমন্ত্রীকে আমি জিজ্ঞেস করেছিলাম, আমি ওই মূলত এদের গ্রেফতার প্রসঙ্গে কথা যখন বলছিলাম, উনার সাথে কথা বলার পর আমি পরিষ্কার হয়েছি উনি এই গ্রেফতারের কথা উনি জানতেন না। কিভাবে জানবেন না? এটা তো একদিনের একটা বিচ্ছিন্ন কোনো ঘটনা হয়ে যায় না, একের পর এক ঘটনাগুলো ঘটে যাচ্ছে। জি, আপনি এটা শুনেছেন? আমি কথা শুনতে পাচ্ছি, কিন্তু গলাটা কার? এটা কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য না? আমার এক চাচির গলার মতো লাগছে। আপনার মনে হয় সাধারণ মানুষেরও তাদের চাচির গলার মতো মনে হচ্ছে? না, আওয়ামী লীগ শুরুতেই বলে দিয়েছি যে এই গভর্নমেন্ট, এই আদালতই অবৈধ, এই সরকারই তো বৈধ না, বিচার তো অনেক পরের ব্যাপার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বলছেন যে যেই তদন্ত সংস্থার প্রতিবেদন যেটি জমা দেওয়া হয়েছে সেখানে কি কি আছে, এবং সেখানেও তিনি বলছেন যে ভিডিও আছে, অডিও আছে, এবং সেই অডিওগুলোর মধ্যে আছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও ফোন আলাপ, যেখানে তিনি নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিচ্ছেন মারণাস্ত্র ব্যবহারের। আমরা সেই আলাপে আসবো। তাজুল ইসলামের কথা আর রাস্তার উন্মাদের কথার মধ্যে আসলে কোনো পার্থক্য নেই কেন, এবং সেটা আপনিও বোধ করে অনেক কিছু জানবেন। তাজুল ইসলাম ঠিক কতটুকু সিরিয়াস কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মধ্যে এখানে আছে, এবং এই পজিশন আসলে সে হোল্ডই করতে পারে না, সে লিগাল রাইটই নাই, গভর্নমেন্টই অবৈধ, সেটাতে আমি আসছি। কিন্তু এইখানে আপনি দেখেন 117 নম্বর প্যারার আমি মাঝে একটু আপনার সাথে রেফার করি। সিনিয়র অফিসিয়াল testimony also indicated that in a meeting held the next day the prime minister herself, আচ্ছা এই সিনিয়র অফিসিয়ালটা কে? যেই সিনিয়র অফিসিয়ালরা ওই সময় ছিলেন, মানে ওই সময়টাতে প্রত্যেকে তো এক্সাইলদের মধ্যে আছেন, এক্সাইল, তারা কেউ নির্বাসিত, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিজেপি প্রধান আছেন, পুলিশ প্রধান জেলখানায় আছেন, এবং জেলখানার মধ্যেও তার সাথে কথা হয়েছে। পুলিশ প্রধানের বক্তব্য জেলখানাতে নিয়েছে বলে আপনি বলছেন? হ্যাঁ, নিয়েছে। জাতিসংঘ সেটা বলেছে, একবার নিতে পেরেছে, পরের বার তাকে নিতে দেওয়া হয় না, এই জন্য তারা জাতিসংঘ রিগ্রেট করছে, ফলো আপ করতে দেওয়া হয় নাই। তাহলে আপনার যিনি এই মুহূর্তে জেলখানাতে আছেন, বা তিনি তার মামলা নিয়ে নিজে জিওপডাইজ করার জন্য বলবেন যে আমি এটার সাথে যুক্ত ছিলাম? না, তিনি যুক্ত ছিলেন। কি মনে হয় তিনি যুক্ত ছিলেন তা তো বলেন নাই, তিনি তাকে তার সাক্ষ্য নেওয়া হয়েছে। আপনি কমান্ড রেসপন্সিবিলিটির প্রসঙ্গ যখন আসছে, যখন আপনার এই আলাপটা আসছে, তিনি নিজেকে দোষী সাব্যস্ত করার জন্য বলবেন যে এই ধরনের ঘটনা ঘটেছে, আসলে খুন করতে বলেছে? মানে আপনি জাস্ট আমরা একটা কমন সেন্স অ্যাপ্লাই করি যে আমাকে বলবেন, আর কি বলেছেন সেটা তো আমি দেখিনি, আমি শুনিনি সামনে গিয়ে। এক্স্যাক্টলি। ফলে আপনাকে আমি এই কারণেই বললাম যে জাতিসংঘ একটা বিশ্বাসযোগ্য সংস্থা, কারণ জাতিসংঘের কারিগরি সহায়তা তখন তৎকালীন প্রধানমন্ত্রী। কোনটা বিশ্বাসযোগ্য সংস্থা? মানে জাতিসংঘকে কি একটা ক্রেডিবল সংস্থা বলে আপনারা মনে করেন না? আচ্ছা, জাতিসংঘ একটা ক্রেডিবল সংস্থা। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে একটা পাল্টা প্রশ্ন করি। জাতিসংঘ যদি একটা ক্রেডিবল সংস্থা হয়, জাতিসংঘের রুলস এবং রেগুলেশনের ভেতরেই তারা থাকবেন, তাই তো? এটাই তো হওয়া উচিত, তাই না? হওয়া উচিত। তারা কোনো ধরনের রুলস ভাঙবেন না, কারো সার্বভৌমত্বে কোনো ধরনের হস্তক্ষেপ করবেন না। এটা একটা মানুষ যিনি সরাসরি এই আন্দোলনে হস্তক্ষেপ করেছেন, এই আন্দোলনকে যারা থামাতে পারতেন, যারা এটাকে শান্ত করতে পারতেন, সেই সেনাবাহিনীকে তিনি ধমক দিয়েছেন যে কোনোভাবেই যাতে তিনি সরকারের কথা শুনে রাস্তাতে তারা না নামে। আমি তার পুরো বক্তব্যটার ট্রান্সক্রিপ্ট আপনাকে দিতে পারি, সেখানে একটা শব্দ লেখা নেই যে তোমরা কোনো অন্যায় কাজে যাবে না, এই ধরনের কোনো কথা বলা নেই। এবং অন্যায় কাজে যদি যায়, বল প্রয়োগ করতে তারা না করেছে, আহ্বান করেছে, করলে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে একেবারেই ঠিক না। আমি আপনাকে, কারণ এইটার আমি তো জাতিসংঘে কমপ্লেন করেছি, ফলে আমি এই ট্রান্সক্রিপ্ট আমি আসলে নিজেই তার বক্তব্যটা শুনে এভরি ওয়ার্ড, সে কোথায় কোথায় পজ দিয়েছে, কোথায় কোথায় থেমেছে, সেটা শুদ্ধ আমি আসলে ট্রান্সক্রিপ্ট করেছি। ফলে আমি আসলে কিন্তু এই পুরো আমি এই প্রশ্নটা করেছিলাম, আমি এই প্রশ্নটা যখনই সম্ভব হয় করি যে তিনি আসলে কোন এখতিয়ার বলে, তিনি কি এটা করতে পারেন একটা, কিন্তু সেনাবাহিনীকে যে আহ্বানটা করা হয়েছে সেই ব্যাপারটা আমি শুনেছি আসলে এক্স্যাক্টলি। বলেন তো, এখন আমরা যে আলাপটাতে যাব আর কি, যে আলাপটাতে যেতে চাই, সেটা হচ্ছে যে উনি আমাদের যে জাতিসংঘের যে আর্টিকেল 38 আছে, আর্টিকেল 100 আছে, সেইটা অনুযায়ী তিনি কোনো সার্বভৌম রাষ্ট্রের কোনো কোনো একটা বাহিনীকে তিনি এরকম নির্দেশ দিতে পারেন? তিনি কি নির্দেশ দিয়েছেন? আপনি আরেকবার একটু দেখুন। এবং তিনি কি নির্দেশ দিয়েছেন? তিনি বলছেন পরবর্তীতে শান্তিরক্ষী মিশনে তারা আসলে
যেতে পারবেন না হয়তো, এরকম একটা বিষয়। এটার মানে কি? তার মানে উনি প্রভাব বিস্তার করেছেন। প্রভাব বিস্তার করেছেন বলতে পারেন। শান্তিরক্ষী মিশন তো আবার জাতিসংঘের অধীনে। এই প্রশ্নের উত্তরটা দেন, ভলকার তুর্ক কোনো একটা সেনাবাহিনী প্রধানকে ফোন করে কি বলতে পারেন যে আপনারা রাস্তায় নামবেন না? ইয়েস অর নো? না, মানে এই বিষয়ে অ্যানসারটা আমি এভাবে দিব না। কারণ কি? কারণ কেন দিবেন না? কেন? এখানে তো আর্টিকেল 100 এবং 39 কারণ সেখানে আরো কিছু বিষয় আছে, আমিও পড়েছিলাম আসলে, যে সেখানে বলা আছে যে কিছু কিছু ক্ষেত্র ছাড়া আপনারা জাতিসংঘকে ক্রেডিবল সংস্থা মনে করেন না। জাতিসংঘকে ক্রেডিবল সংস্থা মনে করি কিংবা না করি, সেটা থেকে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তারা যে এই ব্রিচ করেছে, এই ব্রিচের পরে আমার কি তাকে একটা ক্রেডিবল সংস্থা মনে করা উচিত? আপনি আমাকে বলেন, মানে এরকম একটা সিচুয়েশনে ওকে কি আমার ক্রেডিবল সংস্থা মনে করা উচিত? না, কিন্তু তারা যা বলছে তাহলে সেই বিষয়গুলো আমি আপনাকে চিঠিটা পাঠিয়েছি, যে চিঠিটা ওদেরকে ড্রাফট করা হয়েছে, সেখানে আর্টিকেলগুলো আমি লিখে দিয়েছি, আপনি একটু ওপেন করুন, দেখুন আমরা কোট করে দিয়েছি। সেখানে আর্টিকেল 39 এর কথা বলা আছে, আর্টিকেল 100 এর কথা বলা আছে। দেখুন, জাতিসংঘের যিনি হিউম্যান রাইটস এর অফিসটা দেখেন, তিনি কিন্তু জাতিসংঘের পিস কিপিংটা তিনি নিয়ন্ত্রণ করেন না। জাতিসংঘের পিস কিপিং যারা নিয়ন্ত্রণ করেন সেটা আলাদা, আর তিনি শুধুমাত্র হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছেন কি হয় নাই সেইটাও উনি বিচার বিশ্লেষণ করবে। উনার কাছে অভিযোগ আসার পরে বা সুমোটো তিনি করতে পারেন, লেটস সে তিনি সুমোটো করতে পারেন, তদন্ত করতে পারেন ওই রাষ্ট্রের হেল্প। এটা আমি মনে করি কমপ্লিমেন্টারি। এই প্রশ্নটা আপনার মতো, মানে আমি এই প্রশ্নটা মনে জেগেছিল, আপনি হয়তো এটা নিয়ে রিসার্চ করেছেন, আমি করিনি, যে জাতিসংঘ মানে বলতে পারে কিনা, বা ভলকার তুর্ক বা জাতিসংঘ সেনা বাহিনীকে এই প্রসঙ্গে বলতে পারে কিনা যে তাদের শান্তিরক্ষী মিশনে যাওয়া না যাওয়া এরকম নির্ভর করবে। জবাবটা আমি দিচ্ছি। নিচু মজুমদার, এটি একটা বিষয় হতে পারে। এই বিষয়ে আপনি একটা প্রশ্ন তুলতেই পারেন। আমি শুধু আপনাকে আরেকবার স্মরণ করিয়ে দেই, আমি একটু লাইনটা শেষ করি, যে রেফারেন্সগুলো দিচ্ছে জাতিসংঘ, আপনারা সেটা অস্বীকার করছেন কিভাবে? না, একটু স্মরণ করাই যে আমি কিন্তু আন্ডার ওথে আছি। আমি সিডনি সুপ্রিম কোর্ট অর্থাৎ নিউ সাউথ ওয়েলস সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, একই সাথে আমি নিউজিল্যান্ড হাই কোর্টেরও একজন আইনজীবী। ফলে আমি আন্ডার ওথ, আমি আপনাকে এমন কোন তথ্য ইউনাইটেড নেশন সম্পর্কে দিব না যেটা মিথ্যা। সুতরাং আমি আপনাকে আমার তরফ থেকে একটু কনফার্ম করতে চাই যে আপনি অ্যাজ এ লয়ার হিসেবে আমার কথাটা গণায় ধরতে পারেন, আপনার কাছে আমি দিলাম, এটা আপনার বিবেচনা। এখন আপনারা দেখেন যে যিনি এইটা তদন্ত করছেন তিনি নিজে বায়াস। এখন আমি কিভাবে আমার আর্গুমেন্টটা ফর্ম করছি সেটা একটু দেখেন, কেন আমি আলাপগুলো করলাম। যিনি নিজে বায়াস, যিনি নিজে তার সংস্থা, তার যে জব ডেসক্রিপশন আছে যে তিনি যেই এই আর্টিকেলগুলোকে মেনে চলবেন, তিনি তার কাজ, তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা তিনি করবেন, এগুলো তিনি ব্রিচ করেছেন। যিনি তার নিজের কাজ ব্রিচ করেন, একটা সভরেন কান্ট্রির উপরে হস্তক্ষেপ করেন, একজন সেনাপ্রধানকে ভয় দেখানোর চেষ্টা করেন, তিনি যখন আবার একটা রিপোর্ট প্রস্তুত করবার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেন, সেই রিপোর্টটা কি বায়াস হবে কি হবে না, আপনি আমাকে বলেন। জি, ব্যারিস্টার নিঝুম মজুমদার, আপনি আইনি ভাষায় যেটি বলছেন, বেনিফিট অফ ডাউট, আইনি ভাষাই তো, মানে অবশ্যই আপনি বলেন যে ক্রিমিনাল কেস প্রমাণ করবার জন্য, আমি একটু বলি যে যদি ক্রিমিনাল কেস প্রমাণ করবার জন্য একটা ডাউট ক্রিয়েট করা যথেষ্ট হয়ে থাকে, তাহলে সেই ডাউটটা হয়তো আপনি ক্রিয়েট করতে পারেন। কিন্তু যে ভিডিও চিত্র, যেগুলো আমরা আমাদের চাক্ষুষ বা চোখে দেখা, ডাউট তৈরি করিনি। আপনাকে যদি আমি বলি, মানে ব্যাপারটা একটু দেখেন, ব্যাপারটা আপনি যেটা ভাবছেন যে আমি একটা মেয়ার ডাউট ক্রিয়েট করেছি, একেবারেই তা না। আজকে আপনার এই দর্শকরা, নিশ্চয়ই সম্মানিত দর্শকরা শুনছেন, জানবেন, আমাকে কেউ ভালোবাসুক, পছন্দ করুক, অপছন্দ করুক, কিন্তু লজিকই। আপনি আমাকে বলেন যে পুরো একটা সিনারিওর ভেতরে আমি এইটা এস্টাবলিশ করতে পারছি যে এই লোকটি একটা বায়াসড লোক, এই লোকটি নিজে তার সংস্থার রুল ভঙ্গ করেছে। আমরা তো প্রথমেই প্রশ্ন তুলবো যে উনার কি এখতিয়ার আছে কিনা যে ফার্দার ইনভেস্টিগেশন কন্ডাক্ট করার জন্য। আপনি জানেন, কোর্টে যখন কোন একটা মামলা যায়, প্রথমে যখন হাইকোর্টে রিট পিটিশন করে, প্রথমে যখন এই রিট পিটিশনের ভেতরে কিছু রিট পিটিশন আছে আপনার, এইটাকে বলে হচ্ছে আপনার লুকাস স্ট্যান্ডি মানে হচ্ছে যে যেই লোকটি মামলা করেছে তার এখতিয়ার আছে কিনা
সেই আপনি এখন যদি কেউ যদি বলা শুরু করে যে আচ্ছা এখতিয়ার আছে কিনা এটা আমরা পরে দেখবো, আগে দেখি যে উনি যে অভিযোগটা করেছেন সেটা কি মিথ্যা কিনা, ওটা তো আমরা অনেক পরে যাব। প্রথমে যাবো যে মানে জাতিসংঘ যে প্রতিবেদনটা দিচ্ছে তারাও বলছে এটা আইনে মানে আদালতে প্রমাণ করার জন্য যথেষ্ট না, সেই স্ট্যান্ডার্ডে তারা যথেষ্ট না, আরো ফার্দার দরকার। আমি আপনাকে প্রমাণ দিয়ে দেখিয়েছি আপা, আপনাকে আমি আপনাকে একটা দেখাই, মানে মজার একটা জিনিস দেখাই না। কিন্তু আপনি আদালতের জায়গায় বলছেন, আমরা এখন আদালতে বসে নাই, আমাদের কাছে জনগণ যা দেখছে এবং জনগণের যে পারসেপশন, তো এই পৃথিবী আপনি বাদ দেন না আদালত, আপনি বাদ দেন, কিন্তু আমরা তো কেউ লজিকের বাইরে না। না নিশ্চয়ই না, কিন্তু আমরা যা দেখেছি বা যা দেখা হচ্ছে তার বাইরে আপনি কিভাবে আমাকে শুধুমাত্র উনি বায়াস বলে আপনি মানুষকে কিভাবে, আপনি কি দেখেছেন? না বাদ দেন না, আপনি তো মাত্র বললেন যে আমরা যা দেখেছি। আপনি কি সম্মিলিত একজোট হয়ে কিছু দেখেন নাকি একা একা দেখেন? না ধরুন আপনি যদি বলেন আমরা কি দেখেছি, আমি কি দেখেছি, যাত্রাবাড়ির যে ঘটনাটি যেটি আসলে ভিডিও ফুটেজ আকারে দীর্ঘ সময় দেখা যাচ্ছে পুলিশ কিভাবে গুলি করছে। দেখেন আমি একটু আপনার কাছে একটু ক্ল্যারিফিকেশন নেই, আপনি দেখেছেন নাকি আপনারা সম্মিলিতভাবে দেখেছেন? আপনি শুনেছেন? আমি দেখেছি, আপনাকেও দেখাতে পারি। কি দেখেছেন? আমার দেখানোর দরকার নেই, আপনার কথার উপরেই দেখেন না আমি কিভাবে একদল পুলিশ গুলি করছে এবং মানে নিরস্ত্র মানুষ, তারা হয়তো বিক্ষোভকারী, তারা। আপনি কিভাবে বুঝলেন নিরস্ত্র? ওইখানে তো মিছিলটা একটা আসছে, তার দিকে গুলি ছড়া হয়নি, এটা আপনি কিভাবে বুঝলেন? এখানে যা ভিডিও দেখাচ্ছে আমি ভিডিওটা আপনাকে বললাম। আচ্ছা, তার মানে হচ্ছে আপনি পুরো চিত্রটা জানেন না। ভিডিওটা বেশ অনেকটা সময় টানা। তাহলে আপনি আমাকে যে প্রশ্নটা করবেন, আমি যে সংক্ষিপ্ত এবং কাটছাট ঘটনাটা দেখেছি সেটার প্রেক্ষিতে এটা বলেন আমাকে আবার বলেন। এখানে একটা টানা ভিডিও আছে ব্যারিস্টার নিজুম মজুমদার, আপনারা কি এই ভিডিওর বাইরে অন্য কিছু দিতে পেরেছেন যে না এটা ঠিক না, এটা আসল ভিডিও? কোনটা? আমার কাছে অনেক ভিডিও আছে। কোথায়? আপনারা কেন আমার কাছে অনেক ঘটনা, আমার কাছে অনেক ভিডিও আছে।